আশার অফিসের আশেপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছিল। পুলিশ একটা জোরালো তথ্য চাইছিল যা কিনা এই অন্ধকার কেসের উপর আলোকপাত করতে পারে, আর শেষ পর্যন্ত সেই তথ্য হাতে এলো। স্যার, এটিএম এর ভেতরেরও ফুটেজ আছে? হ্যাঁ স্যার। আশ্চর্য, ক্যাশ নিল না। হয়তো ট্রানজ্যাকশন ফেল হয়েছে স্যার। স্যার, আশার ব্যাগ থেকে আমরা মানি পার্স বা ডেবিট কার্ড কোনোটাই পাইনি। আরএলজি ব্যাংকের এটিএম স্যার। এই ফেল ট্রানজ্যাকশনের ব্যাপারে আমরা ব্যাংকের সঙ্গে গিয়ে কথা বলতে পারি স্যার। আশার ফ্রেন্ড পূজাকে জিজ্ঞেস করো যে আশার এই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ছিল কিনা। স্যার, হতেই পারে যে এই লোকটাকেই হয়তো আমরা খুঁজছি। চান্স নিতে হবে একটা। প্রভাকর, স্যার। এই লোকটাকে ট্র্যাকিং শুরু করে দাও। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আশার আরএলজি ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। ও ওই ব্যাংকেরই ডেবিট কার্ড ইউজ করতো। ব্রাঞ্চ মনে আছে আপনার? হ্যাঁ স্যার, এখানেই মনোজাবাক্কাম ব্রাঞ্চে আমি ইন্ট্রোডিউস করিয়েছিলাম। ভেরি গুড। এর মানে আমরা ঠিক দিকেই এগোচ্ছি। স্যার, আমি আরএলজি ব্যাংকের মনোজাবাক্কাম ব্রাঞ্চ ইনফর্ম করে দিয়েছি। ওদের সিসিটিভি ফুটেজ ফরওয়ার্ড করছি। যেই তুমি সিসিটিভি ফুটেজ পাবে আমাকে ফোন করো। 12 জুন রাত 11:45 আশা রমনের ডেবিট কার্ড থেকে একটা ফেল ট্রানজাকশন হয়েছিল। যে আশা রমনের ডেবিট কার্ড ইউজ করার চেষ্টা করেছিল সে ওর পাসওয়ার্ড জানতো না, কারণ 3 বার রং পাসওয়ার্ড এন্টার করার পরে ডেবিট কার্ড লক হয়ে যায়। স্যার, একটা ব্যাপার তো ক্লিয়ার, খুনি যতটা আমাদের জন্য অপরিচিত ততটা আশার জন্যও ছিল, কারণ ও আশার ডেবিট কার্ড পাসওয়ার্ডটা জানতো না। ও আশাকে প্রাণে মেরে ফেলেছে স্যার। ক্লিয়ারলি মার্ডার করার উদ্দেশ্য চুরি ছিল, আর হয়তো ও আশাকে মারার আগে ওর এটিএম এর পাসওয়ার্ড নিশ্চয়ই জানার চেষ্টা করেছিল স্যার। যেটা আশা ওকে দেয়নি, আর রাগের মাথায় আশাকে খুন করে দেয়। হয়তো হ্যাঁ, বা হয়তো না। এখনো পর্যন্ত আমরা এইটুকু জানি যে এই মুখ ঢাকা লোকটা আশার খুনি হতেও পারে, কিন্তু এই খুনটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেটা আমরা তখনই জানতে পারবো যখন এই লোকটার মুখ থেকে আমরা মুখোশ খুলতে পারবো। প্রতিটি ইনভেস্টিগেশনে প্রথম তথ্য, প্রথম লিড একটা স্ফুলিং এর মতো হয়, যার দ্বারা তদন্তে সেই আগুন জ্বলে ওঠে যার আলোয় কেস নিজের লক্ষ্যে পৌঁছে যায়। কিন্তু এই কেসে স্ফুলিঙ্গ দুর্বল ছিল, একজন মুখোশধারী মানুষ যার সম্পর্কে কেউ কিচ্ছু জানত না। আর এই খুনের উদ্দেশ্যও কোনো অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছিল না। প্রশ্নের পর প্রশ্ন উঠে চলেছিল, পুলিশের উপর চাপ বা সময় শেষ হয়ে আসছিল। এই স্ফুলিঙ্গ নিভে যাওয়ার আগে ইনভেস্টিগেশনে আগুন জ্বলে ওঠা খুবই প্রয়োজনীয় ছিল। কুড়ি থেকে 25 বছর বয়স, পোশাক দেখে লোয়ার ক্লাস মনে হচ্ছে, লেবারও হতে পারে। ওর মুখটাকে এমন ভাবে ঢেকে রেখেছে যেমন ধর মুখ ঢাকাতে ও এক্সপার্ট একেবারে। এখানকার লোকাল লেবার ক্লাস এইভাবে নিজেদের মুখ ঢেকে কাজ করে না। এর গামছার প্যাটার্নটা ভালো করে দেখো, এখানকার মনে হচ্ছে না। অন্য রাজ্য থেকে হাজার, হয়তো লাখ লাখ শ্রমিক চেন্নাইতে দিন মজুরের কাজ করতে আসে। সেই সমস্ত জায়গায় পৌঁছে যাও, যা যা তোমাদের লাগবে সব পাবে, কিন্তু এই লোকটাকে পাওয়া চাই। স্যার, সবচেয়ে বেশি শ্রমিক কনস্ট্রাকশন লাইনে আছে। স্যার, ওই মাছের বাজারে আর সবজির বাজারেও অনেক ছেলে কাজ করে। স্যার, এই মার্ডারটা দেবীপাক্কামে হয়েছিল না? জবের মধ্যে, মেয়েটার অফিস থেকে 600 মিটার দূরে। স্যার, ওই এলাকায় 2-4টে জায়গা এমন আছে যেখানে বাইরের ছেলেরা কাজ করতে আসে। ঠিক আছে, সেখান থেকে শুরু করো, কিন্তু তাড়াতাড়ি। কবে হয়েছে এটা? 4 ঘন্টা আগে আশা রমনের মোবাইল থেকে কল করা হয়েছিল। আমরা এক্ষুনি খবর পেলাম স্যার। আশা রমনের মোবাইলে 2টো নম্বর ছিল অফিসার।
বলতে পারবেন কোন নাম্বার থেকে কল গেছে? এই নাম্বারটা কোনো এক গজানন বাবুর স্যার, ভেলুপুরমের নাম্বার স্যার। স্যার, গজানন কুরুসু আশারামনের বাবার ভাইপো, যে ওর জন্য মোবাইল ফোন আর সিম কার্ড কিনেছিল, যেটা শিবরামন নিজের মেয়ে আশাকে 1 বছর আগে গিফট করেছিল। স্যার, কল এখানে চেন্নাই থেকে নয়, পশ্চিমবঙ্গের বারাসাত থেকে করা হয়েছিল। অন্ধকারে চালানো তীর আমাদের ঠিক লক্ষ্যভেদ করেছে। আমাদের সন্দেহ একদম ঠিক। বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। এখন এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আশারামনের হত্যাকারী বা হত্যাকারীরা এই রাজ্যের বাইরের। প্রভাকর, স্যার, খোঁজ নাও আশারামন বা তার ফ্যামিলির কারোর বারাসাত, ওয়েস্ট বেঙ্গলের সাথে কোনো কানেকশন আছে কিনা। আজ্ঞে না, আমরা ওখানে কাউকে চিনি না। আর যতটুকু আমরা জানি, আশাও ওখানে কাউকে চিনত না। হয়তো চেন্নাই আসার পরে পশ্চিমবঙ্গের বারাসাতের সাথে কারোর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল। না স্যার, আশা কখনো এরকম কোনো লোকের কথা বলেনি। ও তো আমার সাথে সবকিছু শেয়ার করতো। যদি এরকম কিছু থাকতো ও নিশ্চয়ই আমায় বলতো। ওর অফিসে কোনো কলিগ, কোনো ক্লায়েন্ট, কোনো পুরনো বন্ধু? না স্যার, আমাদের কলেজে ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ ছিলই না। আর আমি আমার ব্যাচের সমস্ত বন্ধুদেরকে খুব ভালো করে চিনি। ওই দিক থেকে কেউই আমাদের গ্রুপে ছিল না। ঠিক আছে শঙ্কর, তুমি একটা কাজ করো, তুমি এখন কিছুদিন চেন্নাইতেই থাকো। হতে পারে তোমাকে আমরা দ্বিতীয়বার ডাকবো। আমি আপনাদেরকে যতটাই সাহায্য করি না কেন, সেটা খুব কমই হবে। স্যার, বারাসাতে যে লোকেশন থেকে কল করা হয়েছিল, সার্ভেলেন্স টিমের মাধ্যমে ওই লোকেশনে যাওয়া গেছে। ক্রাইম সিন থেকে করা হয়েছিল? তার আশেপাশেই দেবীপক্কম এরিয়ায় শো করছে। মানে ক্রিমিনাল চেন্নাইতেই আছে, ক্রাইম সিনের আশেপাশেই। প্রভাকর, স্যার, ফুল অ্যাসল্ট, পুরো শক্তি দিয়ে দেবীপক্কমের 1-1 ইঞ্চি খুঁজে বার করো। বাইরে স্টেটের প্রত্যেকটা লেবার, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের সবাইকে রাউন্ড অফে নাও। ইয়েস স্যার। স্যার, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ইনফর্ম করে দিয়েছে যে বারাসাতে যে নাম্বারে ফোন করা হয়েছিল তাকে কোয়েশ্চেনিং এর জন্য হেফাজতে নেওয়া হোক। গুড। এই মুহূর্তে আমাদের হাতে দুটো ইম্পর্টেন্ট সূত্র আছে। প্রথম তথ্য ছিল এটিএম এর সিসিটিভি ফুটেজ। দ্বিতীয় তথ্য ছিল আশার ফোন থেকে হওয়া কল বারাসাত, পশ্চিমবঙ্গে। একের পর এক তথ্য হাতে আসছিল আর পুলিশের তদন্তের রাস্তায় আলো ফেলছিল। মুখোশধারী ক্রিমিনালের থেকে পুলিশ আর বেশি দূরে ছিল না। আর তখনই আরো একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠল আর পুলিশের হাতে এলো এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এটা কতদিন আগের ঘটনা দাদা? 2 দিন আগে। তোমাকে দুলটা দেখিয়েছিল? দেখায়নি, জিজ্ঞেস করেছিল যে এই দুলটা কোথায় বেচতে পারি। এখন এই একটা দুল কে কিনবে বলুন স্যার? একটা সিঙ্গেল দুল? হ্যাঁ, একটাই তো দুল। শোন না, কফিওয়ালা চেনে লোকটাকে? বলছিল যে এখানে নাকি রোজই আসে। এখানে সামনেই একটা বিল্ডিং তৈরি হচ্ছে, ওখানকার নাকি সুপারভাইজার জগন। ওর নাম জগন স্যার। সাহেব, আমি দুলের ব্যাপারে এনকোয়ারি করেছিলাম, কিন্তু তার সাথে কোনো মার্ডারের কি সম্পর্ক? দুল আছে তো তোর কাছে? হ্যাঁ, কিন্তু বলুন না স্যার, হয়েছেটা কি? আমি করেছিটা কি? সেটা তো দুলই বলতে পারবে। স্যার, স্যার, এটা আমার নয় স্যার। তবে কার? আমার একটা শ্রমিক আছে স্যার, মনোজ। তার মায়ের স্যার, ও বিক্রি করতে চাইছিল। শুধু একটাই বিক্রি করতে চাইছিল? হ্যাঁ স্যার, জানি না কেন একটাই বিক্রি করতে চাইছিল। প্রভাকর, ওনাদের ডেকেছো? এটা আমাদের আশারই। আপনারা এটা কোথায় পেলেন? স্যার, ওই যে মনোজ,
এ মনোজ, এখানে আয়। এই প্রভাকর, দাঁড়াও, দাঁড়াও। আরো ছুটবি, তোলা গাড়িতে। প্রভাকর, স্যার, সবার আগে এদের ফিঙ্গারপ্রিন্টস নাও আর ওয়েপনের ফিঙ্গারপ্রিন্টসের সাথে ম্যাচ করার জন্য পাঠাও। এটা আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট সূত্র হতে পারে। স্যার। স্যার, এই মনোজ এই এসেছিল আমার কাছে কানের দুল নিয়ে কবে? 3 দিন আগে। এটা বেচতে হবে, আপনি ভালো একটা দাম পাইয়ে দিন না। এটা তো সোনার মনে হচ্ছে। হ্যাঁ, আমার মায়ের এটা, বললো বেচে দিতে। তোর মা এখানে কবে এসেছিল? মা এখানে আসেনি, গত মাসে আমি গ্রামে গিয়েছিলাম না, তখন আমাকে এটা দিয়েছিল। একটাই কানের দুল দিয়েছে তোকে বেচার জন্য? অন্যটা আমার ভাইকে দিয়েছিল। আপনি তাড়াতাড়ি বলুন না স্যার, মানে কত টাকা পাওয়া যাবে? স্যার, এই মনোজের গ্রাম পশ্চিমবঙ্গের কোথাও, বারাসাত না কোথায় জানো? বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ। আশারমনের ফোন থেকে কালকে বারাসাতে ফোন করা হয়েছে। আশারমন, ওই বিপিওর মেয়েটা যার মার্ডার হয়েছে? হ্যাঁ, আর এই দুলটা যেটা তুমি মনোজের জন্য বিক্রি করার চেষ্টা করছিলে সেটাও আশারমনেরই। তাহলে স্যার ওই মনোজ আর অনিলের সাথে ওই রাকেশও যুক্ত হবে হয়তো। রাকেশ? কে রাকেশ? রাকেশ দাস স্যার, ওই গ্রামেরই স্যার, আমার ওখানেই কাজ করে। আর ওই ফোন, ওই ফোন তো আমার কাছে স্যার। কি? এই ফোনটা তোমার কাছে কোথা থেকে এলো? স্যার, এটা আরেকজন শ্রমিক পল্লব সাহু, সেই দিয়েছে আমাকে। এটা রেখে দিন স্যার। কার এটা? আমি কেন রাখবো? স্যার ওটা রাকেশ দাস। তাহলে ওকে দে, আমাকে কেন দিচ্ছি? ও কোথাও গেছে স্যার, ফোন করার জন্য নিয়েছিলাম, সঙ্গে রাখতে ভয় পাচ্ছি স্যার, কাজের সময় ভেঙে যেতে পারে, রেখে দিন না স্যার। দে। মা নাকি তুই সবার, হ্যাঁ? যে সবাই তার নিজের জিনিস তোর কাছে ছেড়ে যায়? আমি সুপারভাইজার এই জায়গার, সবাই আমার উপর ভরসা করে, ছোট ছোট ব্যাপারের জন্য আমার কাছে আসে স্যার। এই যে ছোট ছোট ব্যাপারে সবাই তোর কাছে আসে না, তারাই বড় ঘটনা ঘটিয়েছে, কাণ্ড ঘটিয়েছে, হত্যাকাণ্ড। এই পল্লব সাহু আর রাকেশ দাসকে কোথায় পাওয়া যাবে? পল্লব সাহু তো এখানেই কোথাও আছে স্যার, আর রাকেশ তো শৈলেশের সঙ্গে গ্রামে গেছে স্যার, কলকাতার দিকে কোথাও। এই পল্লব সাহু, যে তোকে মোবাইলটা দিয়েছে, যেখানেই থাকুক এক্ষুনি আমাদের সামনে হাজির কর। আর এখন থেকে কেউ ছুটিতে যাবে না, যদি দরকার হয় পুরো সাইটকে থানাতে আসতে হবে। মার্ডার কেস এটা। আজ্ঞে স্যার। এবার অনেকগুলো তথ্য সামনে এসে পড়েছিল আর আগুন অনেক দূর পর্যন্ত ছড়িয়েছিল। একের পর এক নতুন নতুন সাসপেক্ট সামনে আসছিল। মনোজ রায় আর অনিল পাঠককে তো নিশ্চিত দোষী মনে হচ্ছিল। এবার সুপারভাইজার জগন পল্লব সাউয়ের নাম বলল, যে তাকে আশার মোবাইল ফোন রাখতে দিয়েছিল। আর তারপর রাকেশ দাস আর শৈলেশ বিশ্বাসের নামও উঠে আসে। এই সব নামগুলো সামনে আসায় একটা বিষয় পরিষ্কার হচ্ছিল, যে এই চুরি আর হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি সামিল ছিল, আর কেউ একজন ছিল যে সবকিছু জেনে শুনেও চুপ করেছিল। কিন্তু কে ছিল সেই ব্যক্তি, আর চুপ করেই বা কেন ছিল? স্যার, আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছিল, তাই রাকেশের থেকে ফোনটা নিয়েছিলাম ঘরে ফোন করার জন্য। রাকেশ, আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে, গ্রামে ফোন করব, আর্জেন্ট, ফোনটা দে না। স্যার,
ফোন শেষ করে যখন আমি ঘুরলাম রাকেশ ওখান থেকে চলে গেছিল। আমি বুঝতে পারিনি কি করব, কাজও ফিরতে হতো, তাই আমি ফোনটা জগন স্যারকে দিয়ে দিয়েছিলাম। বললাম রাকেশ আসলে ওকে দিয়ে দেবেন, তাই না জগন স্যার? আমি সত্যি বলছি তো? হ্যাঁ ইন্সপেক্টর স্যার, ও সত্যি বলছে। তুই বলতে থাক, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমরা বুঝে নেব। রাকেশ ছুটিতে কবে গেছে? কালকে রাত্রিরে ট্রেনে স্যার, ও শৈলেশের সঙ্গেই গেছে 10 দিনের জন্য। ট্রেনের নাম বলেছিল? না স্যার, ট্রেনের নাম তো বলেনি, কিন্তু আমার এখানকার বেশিরভাগ শ্রমিক বারাসাত ওয়েস্ট বেঙ্গলের। ওরা চেন্নাই হাওড়া মেল ধরে, ওখান থেকে প্যাসেঞ্জার ট্রেন ধরে তারপরে বারাসাত পৌঁছয়। স্যার, মার্ডার ওয়েপন থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট না মনোজ রায়ের সঙ্গে মিলেছে না অনিল পাঠকের সঙ্গে। ইন্টারেস্টিং। আর কিছু? হ্যাঁ স্যার, এটিএম কার্ড, সেকেন্ড কানের দুল আর আশার মানি পার্স, এগুলো সবই আমরা মনোজ রায়ের ঝুপড়ি থেকে উদ্ধার করেছি। স্যার, দাঁড়ান স্যার, এটাকে সিল করে দাও। পূজা থমাস শনাক্ত করেছে এই মানি পার্সটা আশা রমনেরই। এখন এতে কোনো সন্দেহ নেই যে এই মনোজ রায়ের অনিল পাঠক এই লুট আর মার্ডারে যুক্ত। আর যে মোবাইলটা ফেলে গেছে রাকেশ দাস, ও হলো তৃতীয় সঙ্গী। স্যার, আমি চেন্নাই হাওড়া মেলের টাইমিং চেক করেছি। এই ট্রেনটা কাল সকালের মধ্যে হাওড়া পৌঁছে যাবে। প্রভাকর, একটা কাজ করো, এক্ষুনি কলকাতার একটা ফ্লাইট ধরো আর এই রাকেশ দাসকে হাওড়া স্টেশনেই ধরে নাও। সুপারভাইজার জগনকে সাথে নিয়ে নিও। মনে থাকে যেন কোনো অবস্থাতেই এই তৃতীয় সাসপেক্ট আমাদের হাত থেকে যেন না পালিয়ে যায়। ইয়েস স্যার। তোদের আঙুলের ছাপ কেন আগে নিয়েছি জানিস? কারণ পরে হয়তো তোদের আঙুলের আর দরকার পড়বেই না। তোদের আঙুলের ছাপ আসার এটিএমে, ওর পার্সে, ওর সমস্ত জিনিসে পাওয়া গেছে। তাই এখন তোদের আঙুলের আর কোনো আমাদের দরকারই নেই। আর শুধু তোদের আঙুলই নয়, তার সাথে তোদের হাত, পা, কোনো জিনিসই আর আমাদের দরকার নেই। তাই একটা একটা করে ধীরে সুস্থে ভাঙবো। আর আমার কথা বিশ্বাস কর, তোদের একটু ব্যথা করবে না, ব্যথার বাবা করবে। তাই সত্যি কথাটা ফটাফট বলে ফেল, নাহলে ফটাফট তোদের আঙুল কিন্তু ভাঙবো। বল। বল। আমি বলবো না, তুই বল। আমিও বলবো না। এই এই আমি তুমি বন্ধ কর, তাড়াতাড়ি বল, না হলে কিন্তু আমার এই ডান্ডা বলবে। বল। না না, মারবেন না স্যার, আমি কবুল করছি, আমরা করেছি। স্যার, আমি অনেক দিন ধরে ভাবছিলাম ও অনেক টাকা চাই। আর স্যার, আমাদের কপালে বেশি টাকা শুধু এইভাবেই আসতো, চুরি করে। ওই চামচ দিয়ে তোল, ওটা জাদুর লাঠি না যে ঘোরাবি আর খাবার চলে আসবে। তোরা যদি ভালো করে খেতে, থাকতে আর পড়তে চাস না, তাহলে পয়সা চাই, পয়সা। আমাদের কপালে আর টাকা কোথা থেকে আসবে? পড়াশোনা তো জানি না। আরে শিক্ষিত লোকের কাছে আছে তো পয়সা। চিন্তাই করবো সালা, লুটে নেবো সালা। কাউকে লোটা এত বড় সহজ কাজ নয়। আর লুটবে কাকে? একে অপরকে, না ওই সুপারভাইজার জগনকে। ওই বোকা, লুট করার আগে মন তৈরি কর, পয়সা এমনি এমনি সামনে আসবে। কোথা থেকে? তোমার কাছে জাদুকাঠি আছে নাকি? ওই যে আমাদের সাইডে একটা পেছনে রাস্তা আছে না, অফিসার বিল্ডিং এর লোকজন যায় ওখান দিয়ে। ওখানে সারা যারা রাতে কাজ করে, ওরা ট্যাক্সি অটো ধরার জন্য বড় রাস্তা অব্দি হেঁটে যায়। একদম সুনসান রাস্তা। ওখানে শুধু একটা জিনিসের খামতি আছে, আমাদের খামতি আছে ওখানে। ওখানে চল যাই আর এই জাদুর লাঠি ঘুরাই, বহুত মাল পাওয়া যাবে। রাকেশ যতটা সহজ বলেছিল স্যার, অতটাও সহজ ছিল না। অনেক দিন অপেক্ষা করেছি।
অনেকদিন ওইভাবেই অপেক্ষা করলাম, কিন্তু কিছু না কিছু গন্ডগোল বাধ্যই। আমরা দুজন আশা ছেড়ে দিয়েছিলাম। রাকেশ বলল আরো এক রাত চেষ্টা করে দেখি, আর সেদিন রাতেই ওই মেয়েটাকে আমরা দেখতে পেলাম। সামনে কেউ নেই, পেছনেও কেউ নেই। টাকা পয়সা আছে এর কাছে? আমাদের থেকে তো বেশি হবেই, অনেক মাল আছে। সব বড় বড় কোম্পানিতে কাজ করে না, প্রচুর মাল পায় না। মোবাইল, কম্পিউটার আর কিছু না পেলে গয়না তো পাবোই সালা। স্যার, রাকেশের কাছে ছুরি ছিল। কোথা থেকে এলো সেটা? আগে থেকে ছিল? না স্যার, ও ওই কাজের জন্যই কিনেছিল। আমাদের শুধু পয়সা চাই ম্যাডাম, চিৎকার করলে সালা গলায় কেটে দেবো। আমি চিৎকার করব না, আমি কাউকে বলবো না। এই নাও, যত টাকা দরকার নিয়ে আমায় ছেড়ে দাও। 400 টাকা? আর পয়সা কোথায় হবে? আমি থেকে বেশি ক্যাশ রাখি না। এটিএম কার্ড আছে, আমি আপনাকে এটিএম এ নিয়ে যাচ্ছি, আমি ওখান থেকে ক্যাশ তুলে দিয়ে দেবো। ওই ম্যাডাম, আমাদের বোকা ভাবছো নাকি? ওখানে গিয়ে চিৎকার করবে আর লোক জড়ো করবে? আমি একদম চিৎকার করবো না, আমি কাউকে কিছু বলবো না, আমি শুধু ক্যাশ বের করে দিয়ে দেবো। প্লিজ যেতে দিন। অনেক দিন ধরে অপেক্ষা করেছি, কিছু করব, কিছু হাতে পাবো। বোঝো এবার কিচ্ছু তো নেই এর কাছে। ছাড় না সালা, জামাল পেয়েছি, আজকে সালা মজা করবো। না না না, আর রাকেশ মিলে দুজনে মিলে এই খারাপ কাজটা করেছিল। যা। না তুই যা। চল আগে পাঠিয়ে দি। এই রাকেশ, কি করছো? তোর, এর আর নিজের প্রাণ বাঁচাচ্ছি। এ সালি বেঁচে গেলে না, আমরা তিনজন জেলে যাবো। আমি হাত জোড় করছি, প্লিজ আমাকে মেরো না। আমি কাউকে কোনো কমপ্লেন করবো না, কিচ্ছু না। আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও প্লিজ, আমাকে যেতে দাও। না, মরতে তোকে হবে। আমাকে মেরো না প্লিজ, আমায় মেরো না। চ চ চ চ, আরে মালগুলো নে, ব্যাগ নে, ব্যাগ নে। আবে সালা কানের দুল নে, মোবাইল নে, কানের দুল খোল। হ্যাঁ ওদিকে ওদিকে, হ্যাঁ ওদিকে, তাড়াতাড়ি কর। চল চল চল, বেরিয়ে বেরিয়ে, পালা 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 পালা, চল 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 চল। এটিএম এ কে গেছিল? আমি গিয়েছিলাম স্যার। কত পেলি? কিছু না,
মানে একটা পাসওয়ার্ড চাইছিল, আর কতবার বোতাম টিপবো বল, কিচ্ছু বের হলো না, কিন্তু কার্ডটা বের হয়ে চলে এলো। কি ভাই, এত কিছু করলাম, 600 টাকা হাতে, কিছুই পেলাম না। ছাড় না, মজা করলি তা? হ্যাঁ, আরে ভুলে যা, চুপচাপ এখান থেকে পালা। মনে কর আমরা কিছু করিনি, কিছু হয়নি। কি বলি? চ চ, বেরো। তোদের 3 জন ছাড়া আর কেউ যুক্ত ছিল এই ঘটনার ব্যাপারে? আর কেউ জানতো? আমরা তো কাউকে বলিনি স্যার। ঠিক আছে, আমিও তাহলে কাউকে বলবো না। কি স্যার? এটাই যে তোদের দুজনের হাড় কি করে ভাঙলো। চেন্নাই ক্রাইম ব্রাঞ্চ সিআইডি টিমকে যে কোনো উপায়ে মূল অপরাধী রাকেশ দাসকে গ্রেফতার করার দরকার ছিল, যাতে সে পালিয়ে যেতে না পারে। বিপিও এমপ্লয়ি আশা রমনের শকিং মার্ডার কেসের তৃতীয় তথা প্রধান অপরাধী রাকেশ দাস শেষমেশ পুলিশের হেফাজতে এসে গিয়েছিল। ট্রেনে রাকেশের সঙ্গে তাস খেলছিল তারই বন্ধু শৈলেশ বিশ্বাস। এই কেসে আরো কিছু নতুন তথ্য দিল। সাহেব, আমি ওই রাত্রিরে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যখন রাকেশ বাড়ি ফিরল, ও খুব ভয় পেয়েছিল, আর ওর হাতে একটা দামি মোবাইল ছিল। কি হলো এখন? এই মোবাইলটা কোত্থেকে এলো? এত ঘামছো কেন বলো তো? কিছু ঝামেলা হয়েছে নাকি? কি খুন? কি কি বলছো তুমি দাদা? তাহলে তুই ওই রাত থেকেই জানতিস যে রাকেশ অনিল আর মনোজের সাথে মিশে এই মার্ডার আর রেপটা করেছে। রেপ? রেপ টেপ আমি জানি না সাহেব। খুন করেছিল আমি সেটুকুই জানতাম। কাউকে কিছু বলতে পারিনি, কারণ রাকেশ আমাকে হুমকি দিয়েছিল। মাথায় ঢুকিয়ে নে, কারোর সামনে যদি মুখ খুলিস না, কেটে সালা পুঁতে দেব। আর শোন, পালাবার চেষ্টা করবি না, নাহলে খুঁজে বের করবো, তারপরে কাটবো, বুঝেছিস? সাহেব, আমি শুধু এটুকুই জানতাম যে রাকেশ, অনিল আর মনোজ মিলে কাউকে খুন করেছে, কিন্তু কাকে খুন করেছে, কেন করেছে, এসব আমি জানি না সাহেব। আর আমি এই ব্যাপারে কিছু জানার চেষ্টাও করিনি। আর কিছু হয়নি সাহেব। আমরা আগের মতোই কথা বলতাম, তাস খেলতাম, খাওয়া দাওয়া করতাম, যেন কিছু হয়নি। একইভাবে দিন কাটছিল। সেটা আজ অব্দি কখনো হয়েছে? অপরাধ সবাইকে পাল্টে দেয়, খারাপ জীবনে নিয়ে যায়। অপরাধের শিকার, অপরাধকারী আর অপরাধের ব্যাপারে জানা সত্ত্বেও চুপ করে থাকে যে, সেই সবার জীবন খারাপ করে দেয়।
মিস্টার রামান, আশা ওদেরকে চিনত না। ওরা তিনজনও আশাকে চিনত না। ওদের শুধু টাকার দরকার ছিল। টাকা পেল না বলে আশাকে ওরা মেরে ফেললো এভাবে, এত সহজে? হ্যাঁ, এভাবেই। আমার মেয়ের মতোই ওরাও এই শহরে রোজগার করতে এসেছিল। আমার মেয়ে পরিশ্রম করে রোজগার করার চেষ্টা করছিল, কিন্তু ওরা তিনজন চুরি ডাকাতি করে রোজগার করতে চাইছিল। আমার আশা তো কারোর কোনো ক্ষতি করেনি, কিন্তু ওরা আমার আশাকে ওদের নিশানা করল, ওর সর্বস্ব লুটে নিল। শুধু টাকাই নয়, প্রাণটাও নিয়ে নিল একেবারে। আর তার সাথে আমাদেরও, আমাদের প্রাণহীন করে ছেড়ে দিল, আমাদের শেষ করে দিল। তিন অপরাধী রাকেশ দাস, মনোজ রায় আর অনিল পাঠকের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হলো। প্রশাসন এই কেসটাকে টপ প্রায়োরিটি দিল, আর 9 মাসের মধ্যে স্পেশাল মহিলা কোর্ট এই মামলার রায় দিল। রাকেশ দাস, মনোজ রায় আর অনিল পাঠক, এদের তিনজনকেই যাবজ্জীবনের সাজা দেওয়া হলো। ধর্ষণের অভিযোগ প্রমাণ করাই গেল না, কারণ লাশ এত পচে গিয়েছিল যে পোস্টমর্টেম রিপোর্টে সেক্সুয়াল অ্যাসল্টের কোনো চিহ্নই পাওয়া যায়নি। আর শুধু অপরাধীদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রমাণ করা যায় না। 3 জন অপরাধীর বিরুদ্ধে আইপিসি 302 ধারা অনুযায়ী খুনের জন্য আর 120B ধারা অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়েছে। এই কেস আরও একবার একটা গুরুতর সমস্যার উপর আলোকপাত করল, আর সেটা হলো বড় বড় কোম্পানিতে নাইট শিফটে কর্মরতা মহিলা কর্মচারীদের জন্য ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা না করা। অন্যদিকে মহিলাদের জান, মানমর্যাদা, সম্মান এবং সুরক্ষা নিয়ে সব রকমের জোরালো আওয়াজ তোলা হয়। কিন্তু কঠোর সত্য হলো যে প্রতি রাতে শিফটের পর দেশের বড় বড় মহানগরে হাজার হাজার, হয়তো লক্ষ লক্ষ মহিলা কর্মীরা নিজেদের বাড়ি ফেরার ব্যবস্থা নিজেরাই করে, আর প্রতি রাতে একজন করে আশার বলি হওয়ার আশঙ্কা থেকেই যায়।
অপরাধীদের নানান রূপ হতে পারে, চেনা অচেনা বা মুখোশধারী। আবার মুখোশও নানা রকমের হতে পারে, কিছু কৃত্রিম বানানো আর কিছু ছলনার। কিন্তু মহিলা কর্মীদের যারা পরিচিত বা বিশ্বস্ত পুরুষ কর্মী বন্ধু আছে, যদি তারা তাদের মহিলা বন্ধুদের কাজের পর সুরক্ষিত জায়গায় পৌঁছে দেওয়াকে নিজেদের ধর্ম, নিজেদের ডিউটি, নিজেদের দায়িত্ব বলে মনে করে, তাহলে এরকম অনেক কেস এড়ানো যেতে পারে। এটা ঠিক যে এটা কোনো পার্মানেন্ট উপায় নয়, কিন্তু প্রতিটা অফিস, প্রতিটা সংস্থার এটা দায়িত্ব যে তারা তাদের সংস্থায় নাইট শিফটে কর্মরত মহিলা কর্মীদের বাড়ি থেকে নিয়ে আসা আর বাড়িতে নিরাপদে পৌঁছে দেওয়াটাকেই শর্তহীন কর্তব্য মনে করুন। আর এটা প্রত্যেক মহিলার অধিকার, কোনো অফিসের বা কোনো সংস্থার দয়ার বিষয় নয়। শুনশান গলি, জনমানবহীন রাস্তা, এটা সব শহরেই দেখা যায়। আর এই সমস্ত জায়গাতেই লালসা বা বিকৃত মনস্ক মানুষ ওঁত পেতে বসে থাকে। এই কঠোর সত্য থেকে মুখ ফিরিয়ে নিলে অপরাধ রোখা যাবে না। অপরাধীর চোখে চোখ রাখতে হবে, লড়াই করতে হবে আমাদের সবাইকে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতা আরো একটা নতুন কেস নিয়ে। সবসময় সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.